দেখো, বাংলা ফার্স্ট পেপার ক্লাস 4 কবি পরিচিতির পার্ট 4 আর কি। এর মধ্যে প্রথমেই আছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমি ডাকি হচ্ছে মধু দাদু। ঠিক আছে, মানে আমার দেওয়া নাম আর কি, মধু দাদু। ঠিক আছে, এর ছদ্মনামটা মনে রাখবা যে টিমোথি পেন পোয়েম, এটা হচ্ছে তার ছদ্মনাম। আর মাইকেল মধুসূদন দত্ত, ওনার ডিটেলস অনেক আর ওনার অবদানও অনেক। উনি অনেকগুলা জিনিসে তোমার সার্থক কিছু ঘটায় ফেলছে, সাকসেসফুল লেখা লিখছে আর কি, অনেক কিছুতেই। এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার ব্যাপারে ডিটেলস পড়তে গেলে দেখো কি কি আছে: বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি, প্রথম বিদ্রোহী কবি, প্রথম আধুনিক নাট্যকার, প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক রচয়িতা, অমৃতাক্ষর ছন্দের রচয়িতা। তারপর হচ্ছে কি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা, তিনি প্রথম প্রাচ্য পাশ্চাত্য ধারা সংমিশ্রণে সার্থক মহাকাব্য রচনা করেন, যার নাম কি মেঘনাদ বধ কাব্য। তারপর বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য তার, তিনি প্রথম বাংলা সাহিত্যের সার্থক সনেট রচনা করেন। তিনি সর্বপ্রথম নাটকে অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান। লেখকদের মধ্যে তিনি প্রথম পাশ্চাত্যের পোশাক তথা প্যান্ট টাই কোট পরিধান করেন। তারপর হচ্ছে এই যে নীল দর্পণ কে লিখছে বলতো? নীল দর্পণ কার লেখা নাটক? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, এটা কিন্তু বিউপির কোশ্চেন যে নীল দর্পণ নাটকটার লিখছে হচ্ছে দীনবন্ধু মিত্র। এটা কিন্তু দেওয়া ছিল কোশ্চেনে। আর কোশ্চেন আসছে যে এটার ইংরেজি অনুবাদটা কে করছে, তো সেটার অ্যান্সার হবে মাইকেল মধু দাদু। ওকে, চ্যাটে কি লিখছো? হ্যাঁ, রাইট, দীনবন্ধু মিত্র। এখন দেখো, এখানে যে যে ইনফরমেশন গুলো বললাম সবগুলোই টোটাস্থ রাখতে হবে, কারণ মাইকেল মধু দাদু হচ্ছে আমার খুব ফেভারিট। ওকে, বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি, বিদ্রোহী বা বিপ্লবী লেখক, আর আধুনিক নাট্যকার, ট্র্যাজেডি নাটক রচয়িতা। তার প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কি বলো? জানা উচিত। তারপর হচ্ছে অমৃতাক্ষর ছন্দের রচয়িতা। এটা অ্যান্সার বলো, আমি তো লিখে দিছি, বাকিটুকু তোমরা বলো। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন শর্মিষ্ঠা। রচয়িতা। হ্যাঁ, এটা হচ্ছে শর্মিষ্ঠা। ঠিক আছে। আর তিনি প্রথম পাশ্চাত্য পাশ্চাত্য দ্বারা সংমিশ্রণে সার্থক মহাকাব্য রচনা করেন, সেটা কি? মেঘনাদ বধ। ঠিক আছে। আর তার সার্থক সাহিত্যে সার্থক সনেট রচনা করেন, নাটকে অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান, এবং ওই যে টাই প্যান্ট তো পরেই, সেটা তো দেখলাই ছবিতে, এই যে টাই পরা আছে অলরেডি। আর যেই নীল দর্পণ যে নাটকটা, সেটাকে তিনি ইংরেজিতে অনুবাদ করেন, যেটার নাম ছিল হচ্ছে দি ইন্ডিগো প্লান্টিং মিরর। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। অলরেডি বিউপিতে আসছো একবার। এখন আসো নেক্সট, যে তার পরিচয়ের মধ্যে কি কি আছে। শুরুতেই দেখো, তার জন্ম 1824 সালের 25শে জানুয়ারি। এই সালটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি দেখো বোল্ড করে রাখছি। বললাম না কিছু কিছু রাইটারের জন্ম সাল তারিখটা ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা একটা। আর তার জন্মস্থান কোথায়? যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে। এই যে গ্রামটাও ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, কিছু না পারলে অ্যাটলিস্ট গ্রামগুলো মনে রাখার ট্রাই করবা। ঠিক আছে। তিনি হচ্ছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 43 সালে, 1843, 19 বছর বয়সে। মৃত্যু হচ্ছে এত তারিখ। তো বাকিগুলা চাইলে স্কিপ করতে পারো, দুইটা জিনিস মনে রাখবা: তার জন্ম 25 জানুয়ারি 1824, কোথায়? সাগরদাড়ি গ্রামে। এবার আসো, তার যে মেঘনাদ বধ মহাকাব্য, এটা কি বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য, এবং কবির একমাত্র মহাকাব্য। এর কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ থেকে। কাব্যের সর্গ সংখ্যা হচ্ছে 9টি। আমি বলছিলাম যে এখানে স্বর্গ মানে কি অধ্যায়। ঠিক আছে, অধ্যায়। আর বানানে দেখো নিচে কিন্তু ব নাই, যদি ব থাকতো তখন সেটা হয়ে যেত ওই যে হ্যাবেন। যেহেতু ব নাই, তার মানে এটা অধ্যায় বোঝানো হইতেছে। কাব্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত অমৃতাক্ষর ছন্দে রচিত। মেঘনাদের অন্য নাম হচ্ছে ইন্দ্রজিৎ এবং অরিন্দম। তার আরো কিছু ইয়ে আছে, নাম দেওয়া আছে ওই যে এর কবিতার ভিতরে। কাব্যে কাহিনী আছে 3 দিন 2 রাতের। এটা কিন্তু আসছিল একবার কোশ্চেনে পরীক্ষায়, যে এই কাব্যের ভিতরে কত সময়কাল, কত দিনের এবং কত রাতের, সেটা হচ্ছে 3 দিন 2 রাত। 3 দিন 2 রাতের কাহিনী এখানে। এরপর আসো, যে তার প্রথম রচনার মধ্যে কি কি আছে। মধুসূদন দত্তের প্রথম রচনা, যেমন তার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ক্যাপটিভ লেডি। আর তার প্রথম বাংলা ভাষা এবং প্রকাশিত গ্রন্থ হচ্ছে শর্মিষ্ঠা, যেটা সার্থক। আর তিলোত্তমা সম্ভার, তিলোত্তমা সম্ভার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাক্ষর ছন্দে রচিত মহাকাব্য, মানে কাব্যগ্রন্থ। আর বঙ্গভাষা হচ্ছে তার প্রথম সনেট। তো এটাও কিন্তু পরীক্ষা আসছিল, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। বঙ্গভাষা সনেটটি কে লিখছে? এটা লিখছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। এইটার আগে নাম ছিল হচ্ছে কবি মাতৃভাষা। ইনফ্যাক্ট এটা তোমাদের বইতেও আছে, বাট সিলেবাসে নাই। ঠিক আছে, বইতে কবিতার মধ্যে আছে, বাট সিলেবাসে নাই। এটার আগে নাম ছিল হচ্ছে কবি মাতৃভাষা।
তো ওই জন্য ওই সময়ে তোমার ইয়েতে আসতো, যেহেতু আসতো, বাট এখনো যদি যেহেতু ঠিক নাই, ঠিক ঠিকানা নেই, কোশ্চেন দিয়া বসতে পারে। বঙ্গভাষা কে লিখছে? মাইকেল মধুসূদন দত্ত লিখছে। তেলোত্তম সম্ভারের মধ্যে সে অমৃতাক্ষর ছন্দ প্রথম প্রয়োগ করছে। শর্মিষ্ঠা হচ্ছে তার প্রথম প্রকাশিত গ্রন্থ, যেটা সার্থক। আর ক্যাপটিভ লেডি হচ্ছে তার, ওকে, বাংলা বাংলা ভাষায় রচিত। আর ক্যাপটিভ লেডি হচ্ছে একদম প্রথম, কিন্তু সেটা ইংরেজি ভাষায় রচিত আর কি। আর কাব্যগ্রন্থের মধ্যে এখানে আছে তিলোত্তমা সম্ভার, বীরঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী এবং হেক্টর বধ। ঠিক আছে, এই হচ্ছে তার কাব্যগ্রন্থ। প্রহসনের মধ্যে আছে বুড়ো শালিকের ঘাড়েরও। কারণ এখানে অভিনেতা হচ্ছে হুমায়ুন ফরিদি। বলতো হুমায়ুন ফরিদি পড়াশোনা করছে কোথায় আর কোন ডিপার্টমেন্টে, জানো? কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আগে সেটা বলো, হুমায়ুন ফরিদি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আর আর কোন, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। রাইট, উনি আমাদের বড় ভাই কিন্তু। ঠিক আছে, এটার উপরে একটা, যে প্রহসনটা আছে না, এটার উপর একটা নাটক আছে। তো খুব মজার আর কি। এখানে হুমায়ুন ফরিদি খুব ইয়ের অভিনয় করে আর কি, ওই যে মানে কিছু থাকে না, মানুষ অনেক টাকার সম্পদশালী আছে কিন্তু ধরো সে হচ্ছে নারীদের প্রতি ইন্টারেস্টেড বা মেয়েদের প্রতি, তো ওই টাইপের একটা এই জন্য বলছে যে বুড়ো শালিকের ঘাড়েরও, যে মানুষ বলে না যে বুড়ো মানুষের ভীমরতি ধরে, ওই টাইপের আর কি একটা অভিনয়। বাট খুব মজার, ভালো লাগছে আমার কাছে, ফানি আর কি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ঠিক আছে। ভাই এরপর একটা হচ্ছে প্রশ্ন যে ছিল। একই, হ্যাঁ বলো, কি ভাই প্রশ্ন? প্রহসন কি? প্রহসন কি? প্রহসন হচ্ছে প্রহস মেবি মানে হ্যাঁ। এমন টাইপের জিনিস যে ধরো একটা, ওই যে ফানি টাইপের এট দা সেম টাইম সামাজিক কোনো কিছুর উপরে ইয়ে দেয় আর কি, শিক্ষা দেয় ওই টাইপের, বুঝছো? ওইটাকে মেবি প্রহসন বলে। এক্স্যাক্টলি জানি না, অত ডিটেলস জানি না। গুগলে সার্চ করতে পারো যে প্রহসন মানেটা কি অ্যাকচুয়ালি, তাহলে পাবো আর কি। একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, এই দুইটাই হচ্ছে তার প্রহসন। এ কি কি বলে সভ্যতার উপরে নাটক আছে কিনা আই ডোন্ট নো, বাট বুড়ো শালিকের উপরে ঘাড়েরও এটা আছে, আমি তোমাদেরকে দেখাই একটু। ঠিক আছে, ওয়েট। বুড়ো শালিকের ঘেরেরো, দেখছো? ঘেরেরো, নট ঘাড়েরো। এই যে, মানে চেহারা দেখছো পুরাই মানে অন্যরকম করে, এনে তার লুকই অন্যরকম। এই যে দেখো, ক্যারেক্টার দেখলে হাসি পায়, খুব মজার কিন্তু। শব্দ কি পাইতেছো তোমরা? মেবি শব্দ তো পাচ্ছ না। আচ্ছা, আর কি আছে নাকি এটাই? দেখি। মুভি মুভি লেগের ভালো, এটাই তো আছে দেখতেছি, বাট এখানে সাউন্ড কেন আমি পাচ্ছি না? ও সরি, আমার তো ইয়ে দেওয়া, কি যেন বলে, যে মাইক্রোফোন দেওয়া, তার সেই সাউন্ড আসতেছে না, ইয়ারফোন অন করা। তোমরা মেবি সাউন্ড পাবা, এই যে এটা অন করে দেখো, এটা খুব মজার একটা জিনিস, আমার কাছে ভালো লাগছিল। নেক্সট আসি আমরা, আমাদের পড়ায় ব্যাক করি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে এখন? বলো তো। হাই হাই, স্ক্রিন কি দেখতেছো তোমরা এখন? এই যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম রচনা কাব্যগ্রন্থ, স্লাইড দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া। কি ভাই? সব জায়গায় তো বানান ঘাড়ে রো দেয়া, ওই যে ঘাড়ে রো, হুম। এটা ভুল। কি ঘাড়ে রো দেয়া? সিরিয়াসলি? কি বলো? তাহলে লেট মি চেক। নট ঘাড়েরও, এটা ঘেরেরও হওয়ার কথা। বুড়ো শালিকের, বুড়ো শালিকের ঘাড়েরও দিলেই দিয়ে সার্চ করলাম, দেখি কি আসে। ভাইয়া বইতেও ঘাড়েরও। ও, বই তো ঘাড়েরও, তাইলে ঝামেলা তো অন্য জায়গায়। বুর না বুড়ো, মাইকেল মধু, মাইকেল মধু, কি লিখছে আল্লাহই জানে।
ব্রিটানিকাতে ভালো পাবো না। উইকিপিডিয়া। ও আচ্ছা, এখানে বুঝছি। আমার একটু ভুল হয়েছে। ঘাড়েরটা ঘাড়ে ঠিকই আছে, বাট বুড়োর ভিতরে ওকার নাই, বুর শালিকের ঘাড়েরও। ঠিক আছে, এবার মনে রাখবা যে বুর শালিকের ঘাড়েরও, এটা হচ্ছে তার প্রহসন। দেখতেছো ছবিটা? তো বানানের মধ্যে বুড়ো একটা থাকে, বুর থাকে একটা, এই জায়গাতে ঝামেলা থাকে, বাট ঘাড়ে নেওয়া ঝামেলা নেই। দেখা যাচ্ছে কি ছবিটা, এই যে দেখো স্ক্রিনে, বুর শালিকের ঘাড়েরও। বলো তো, দেখতেছো কিনা? জি ভাই। তাহলে সেভ করে ফেলি, জি ভাই। কাজে লাগবে। Okay, duplicate slide insert. ওকে, নেক্সট আসো। তো এখানে যে ওকারটা হবে না, শুধু বুর হবে, বুর শালিকের ঘাড়েরও, এটা হচ্ছে তার প্রহসন। এরপরে তার নাটকের মধ্যে আছে অবশ্যই শর্মিষ্ঠা, খুবই ইম্পর্ট্যান্ট, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, আর হচ্ছে মায়াকানন। তো কৃষ্ণকুমারী মনে রাখবা যে তার ট্র্যাজেডি নাটকের মধ্যে প্রথম হচ্ছে কৃষ্ণকুমারী, আর শর্মিষ্ঠা হচ্ছে তার সার্থক নাটক। এই, এখন এখানে একটা জিনিস, যে পদ্মাবতীটা আছে না, পদ্মাবতী তোমরা এটা পড়বা না, এই নাটকটা ইম্পর্টেন্ট না। পদ্মাবতী নাটক ইম্পর্টেন্ট, নাটক না, পদ্মাবতী যে ইয়েটা আছে সেটা ইম্পর্টেন্ট হচ্ছে আলাওলের। আলাওল মেবি কাব্যগ্রন্থ লিখছে নাকি যেন উপন্যাস নাকি লিখছে, ওইটা খুব ইম্পর্টেন্ট, যে পদ্মাবতী কার লেখা, সেটা হচ্ছে আলাওলের। নেক্সট আসো, যে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের অনেকগুলা নিকনেম, বা তাকে অনেকগুলা নিকনেম দেওয়া হয়েছে: রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, প্রাকৃতির কবি, তারপর ধূসরতার কবি, তিমির হননের কবি। আর এই প্রত্যেকটার উপরে সে লিখছে কিন্তু। এ হচ্ছে জীবনানন্দ দাশ। তার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি, কেউ জানো? বরিশাল। ঠিক আছে, তার বাড়ি হচ্ছে বরিশাল। এই যে পরীক্ষা আসে, এই জন্য এটা জানতে হবে। তার মাতার নাম ছিল হচ্ছে কুসুম কুমারী দাস, তিনিও কিন্তু লেখক, কবি। তার একটা কবিতা ছিল তোমাদের সিলেবাসে, ক্লাস 9-10 হয়তো পাওয়ার পাওয়ার কথা, বা তার আগে না, 6-7-এ। আদর্শ ছেলে না যেন, আদর্শ একটা বই ছিল, মানে কবিতা ছিল, আদর্শ ছেলে মেবি। ওইটা হচ্ছে কুসুম কুমারী দাশের লেখা। তো তার মাও কিন্তু একজন ভালোই প্রমিনেন্ট লেখক ছিলেন, আর তিনিও খুব ভালোই প্রমিনেন্ট। তার কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এমসিকিউতে আসার মতো কোশ্চেন, যে কে বলেছে তাকে যে চিত্ররূপময় কবিতা, বা রবীন্দ্রনাথ কার লেখাগুলোকে বা কবিতাগুলোকে চিত্ররূপময় বলেছেন বা আখ্যায়িত করেছেন? দ্যাট ইজ জীবনানন্দ দাশ। তার আরেকটা ডাক নাম যেটা হচ্ছে নির্জনতম কবি, সেটা কে দিছে? বুদ্ধদেব বসু দিছে তাকে এটা। ঠিক আছে, বুদ্ধদেব বসু। আর শুদ্ধতম কবি বলেছেন অন্নদার শঙ্কর রায়। প্রথম কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পলক। তার প্রথম কাব্যগ্রন্থ কি? ঝরা পলক। পলক। আর হচ্ছে চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে তিনি দেশবন্ধু প্রায়ণে কবিতাটি লিখেন। দৈনিক স্বরাজ পত্রিকা সাহিত্য অত ইম্পর্টেন্ট না। তো যে কয়টা বলছি ওই কয়টা একটু পড়বা। তার জন্মস্থান কোথায়? বরিশালে। আর তার মাতার নাম কুসুম কুমারী দাস, তিনিও একজন প্রমিনেন্ট রাইটার ছিলেন। তার কবিতা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছে যে চিত্ররূপময় কবিতা। আর বুদ্ধদেব বসু তাকে নিকনেম দিচ্ছে যে নির্জনতম কবি। অন্নদাশঙ্কর রায় বলেছে শুদ্ধতম কবি। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক। নেক্সট আসো, তার কাব্যগ্রন্থের মধ্যে আরো আছে, যেমন ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী। জীবন দাশের শ্রেষ্ঠ কবিতা হচ্ছে এই যে এটা, মহাপৃথিবী নাকি। সাতটি তারার তিমির, বেলা ও বেলা কাল বেলা, পরীক্ষা আসছিল একবার, বেলা ও বেলা কাল বেলা কার লেখা, ধূসর পাণ্ডুলিপি কার লেখা, বনলতা সেন কাব্যগ্রন্থ কে লিখছে? কবিতার মধ্যে সেম, বনলতা সেন, আবার আসিব ফিরে। তারপর এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আবার আসিব ফিরে কে লিখছে? তারপর বাংলার মুখ আমি দেখিয়াছি, এটা কে লিখছে? মানে আই হ্যাভ সিন বেঙ্গল ফেসেস, এটা কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যেটা E01, সেটার ভিতরে একটা পোয়েমও আছে। ইংলিশ ফার্স্ট পেপারে পোয়েম আছে না বিভিন্ন, যে ড্রিমস, তারপরে
তার মধ্যে এরকম আরেকটা আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, অর্থাৎ আই আই হ্যাভ সিন বেঙ্গল ফেসেস, কে লিখছে? জীবনানন্দ দাশ। তো ওটার মধ্যে পড়তে হবে, কিন্তু বিউপিতে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসতে পারে যে আই হ্যাভ সিন বেঙ্গল ফেসেস এটা কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। এই পৃথিবীতে এক স্থান আছে, বাংলার মুখ, এটা হচ্ছে তার কবিতা উপন্যাসের মধ্যে দুইটা মাল্যবান এবং সতীর্থ, সুতীর্থ খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি জীবনানন্দ দাশের উপন্যাস? মাল্যবানটা অনেক সময় বেশিরভাগ থাকে অপশনে, সুতীর্থ মনে রাখতে পারে যেহেতু দুইটা আছে, দ্যাটস ওয়াই। সুফিয়া কামাল আরেক ইম্পর্টেন্ট লেখিকা, তারও জন্ম কোথায়? বরিশালে, পরীক্ষা আসে কিন্তু, দ্যাটস বললাম। আর তাকে বলা হয় জননী সাহসিকা। সুফিয়া কামালের নিকনেম কি? জননী সাহসিকা। এই হচ্ছে সুফিয়া কামাল। দেখো ভালোই কিউট আছে কিন্তু, বাট এখানে বিয়ে হয়েছে আবার দুইটা। আর সে কিন্তু যে কবিতাটা লিখছে ওখানে তার সে প্রথম স্বামী নেহাল হোসেনের মৃত্যুতেই ওরকম মানে শোকের প্রসূত লিখছে যে তার কাছে কিছুই ভালো লাগে না আর। প্রথম কবিতা বাসন্তী প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। প্রশ্ন হচ্ছে সওগাত পত্রিকার সম্পাদককে? বলো, ইম্পর্টেন্ট কোশ্চেন, বিউপির কোশ্চেন, এটা পারা উচিত। নেক্সট আসো যে তিনি মহিলা সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা করেন এত সালে, সম্পাদিত পত্রিকা বেগম, তার জন্ম বরিশালে, প্রথম স্বামী নেহাল হোসেন। মনে রাখার জন্য এই দুইটা ইনফরমেশন মনে রাখবা, তার জন্ম কোথায় আর স্বামী হচ্ছে কে? নেহাল হোসেন, প্রথম স্বামীর নাম। আর দ্বিতীয় স্বামী হচ্ছে কামাল উদ্দিন আহমেদ, প্রথম স্বামী ইম্পর্টেন্ট। ওকে, মোহাম্মদ নাসির উদ্দিন, রাইট। দৈনিক সওগাত পত্রিকার সম্পাদক হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন, আমার মামার নাম আর কি, আমার মামার নাম হচ্ছে নাসির উদ্দিন। তারপর আসো সুফিয়া কামাল। ও, ওই এতটুকু একটু আগে আমরা দেখলাম, এটা স্কিপ করলাম। তার কাব্যগ্রন্থের মধ্যে আছে সাজের মায়া, উদত্ত পৃথিবী, আর গল্পের মধ্যে আছে হচ্ছে কেয়ার কাটা। এই তিনটা ইম্পর্টেন্ট, এই তিনটা একটু পড়বা। সো ক্লাস 4 যেটা আর কি, লেখক ও কবি পরিচিতির পার্ট 4, এটা কভার হয়ে গেল। এটার রেকর্ড ক্লাসটা এট দ্য সেম টাইম পিডিএফ শিটটাও গ্রুপে পেয়ে যাবা। তোমাদের কাজ হবে, যে কয়েকজন রাইটার তোমাদেরকে পড়াইতেছি, যতটুকু বলে দিচ্ছি যে এইটা এটা ইম্পর্টেন্ট, এটাকে মুখস্থ করে ফেলো। আর এগুলো যখন কভার হয়ে যাবে, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এর আগের যে ব্যাচটা ছিল আমার গত বছরের, সেই ব্যাচে কিন্তু আমি ফার্স্ট পেপারের কোনো কিছুই পড়াই নাই। সত্যি কথা যেটা, আমি ওদেরকে বলছি তোমরা পড়ে নিও। তবে আমি শিট দিছিলাম, যেটা দাগানো শিট, যে এই জিনিসগুলো দাগানো ছিল সেখানে, আর ওরা কিন্তু আলটিমেটলি পড়ছে। আর এখন তোমাদেরকে আমি আলাদা করে স্লাইড তৈরি করে সুন্দর করে রিপ্রেজেন্ট করে পড়াইতেছি, সো ডেডিকেশন লেভেলটা বুঝতে হবে। এট দ্য সেম টাইম জিনিসগুলো যেহেতু সুন্দর করে আছে, তুমি পিডিএফ দেখে পড়তেও মজা পাবা। আর যদি কারো পিডিএফ পড়তে সমস্যা হয়, তুমি এগুলাকে প্রিন্ট আউট করে নিতে পারো, সাদা কালো করো বা কালার প্রিন্ট করো, অথবা তোমার বাসায় যদি প্রিন্টিং মেশিন থাকে তাহলে আরো ভালো। ঠিক আছে, এই আর কি, বাট পড়তে হবে, স্কিপ করবা না। ধরো এখন দেখতেছি যে প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে বাংলার কোশ্চেনের মধ্যে অর্ধেকই থাকে হচ্ছে ফার্স্ট পার্ট থেকে, বাকি অর্ধেক থাকে সেকেন্ড পার্ট থেকে। আবার অনেক সময় এমন দেখা যায় ফার্স্ট পার্ট থেকে বেশি কোশ্চেন করছে, সেকেন্ড পার্ট থেকে কম করছে। ঠিক আছে, এক এক সময় এক একটা ইয়েতে সিলেবাসে চেঞ্জ হয়। তো সেজন্য বলতেছি প্রিপারেশন হইতে হবে পারফেক্ট, ফুললি 100-তে 100, কোনো কিছু যাতে বাদ না যায়। আর এমন না যে তোমাদেরকে সবই পড়া লাগতেছে, এখানে কিন্তু অনেক কিছু কমায় নিয়ে আসা হইতেছে। তুমি যদি বইটা খুলে দেখো, বা যে কোনো ধরনের বাংলা যেই বই ফলো করো না কেন, দেখবা যে হিউজ ইনফরমেশনে ভর্তি, পড়তে গেলেই মাথা ঘুরে ফেলে। কিন্তু তার সেই জায়গা থেকে আমি জিনিসগুলোকে সুন্দর করে তুলে নিয়ে আসছি যাতে করে পড়ো একটু। তো এই বাংলার কবি পরিচিতির উপরে আরেকটা ক্লাস নেওয়া লাগবে, ওইটা আমি নেক্সট দিন ক্লাস নিবো আর কি, পার্ট 5 এর উপরে। ওইখানে আরো কয়েকজন ইম্পর্টেন্ট লেখক বা কবিদের ডিটেলস জানবো। আর এই 3-4, এই 3-এর ভিতরে যে কয়জন ছিল মেবি 3 জন ছিল, আর 4-এর মধ্যে ছিল মেবি 4 জন। তো এদের ডিটেলস তোমরা একটু নিজেরাও পড়বা। এট দ্য সেম টাইম প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসছে, সেই কোশ্চেন গুলো একটু দেখবা। ধরো বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিসিএস পরীক্ষা বা জব পরীক্ষার যে কোশ্চেন আছে না, যে বই ফলো করো না কেন, আমি সাজেস্ট করি অভিযাত্রীটা ফলো করতে। ওইটা না করে অন্য বই ফলো করলে আমার প্রবলেম নেই, বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবা, তাহলে বুঝতে পারবো যে কোশ্চেন কিভাবে আসতেছে, আমি যেভাবে পড়াইতেছি মিল পাচ্ছ কিনা। অফকোর্স মিল পাবো, কারণ আমি কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাজাইছি এগুলা। এই আর কি, বাংলার ব্যাপারে কোনো কিছু জানার থাকলে বলো, কারণ এই বাংলার ক্লাস এটুকু পর্যন্তই। নেক্সট আমি আবার লিংক দিব গ্রুপে 10 মিনিট পরে, ওই লিঙ্কে হচ্ছে ইংলিশে অ্যাডভার্বের উপরে ক্লাস হবে। বলো, এটার উপর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওকে, তার মানে কোশ্চেন নাই। ঠিক আছে, আমি লিঙ্ক কেটে দিচ্ছি, আবার জয়েন করো সবাই, মিস দিও না, অ্যাডভার্বের ক্লাসটা ইম্পর্টেন্ট কিন্তু অনেক।